স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটির স্পেশাল রিপোর্ট। দর্শক, লাল সাগরে অবশেষে তাণ্ডব শুরু হয়ে গেছে। হ্যাঁ, ব্রিটেনের একটি জাহাজের উপর গ্রেনেড ও রকেট দিয়ে হামলা চালানো হয়েছে, সঙ্গে গুলিও চলেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে রিপোর্টে বলা হয়েছে জাহাজের সমস্ত কর্মীরা জাহাজ ফেলে পালিয়ে গেছেন, আর এখন সেই জাহাজটি লাল সাগরের জলে প্রায় ডুবে গেছে। জানা যাচ্ছে ওই জাহাজে গ্রিস ও লাইবেরিয়ার পতাকা লাগানো ছিল, তবে তার সঙ্গে ইসরায়েলের যোগসূত্র থাকায় এই কারণে হামলাকারীরা সেটিকে ডুবিয়ে দিয়েছে। এদিকে আরেকটি বড় খবর আসছে মধ্যপ্রাচ্য থেকে। এই আগুনটা একবার ভালো করে দেখুন সিরিয়ায় ভয়াবহ দাবানল শুরু হয়েছে। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে পুরো এলাকা খালি করে ফেলা হয়েছে। জর্ডান ও তুরস্ক একসাথে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি। এদিকে মাত্র 10 থেকে 15 দিনের যুদ্ধে ইসরায়েলের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে সে তখন চিৎকার করে বলছিল সিজ ফায়ার, সিজ ফায়ার। ইরানের সামনে মাথা নিচু করে ফেলেছিল। কিন্তু গাজার বিরুদ্ধে 2 বছর ধরে যে গণহত্যা সে চালিয়েছে তার কোনো শেষ ছিল না। সে থামেনি, সিজফায়ার করেনি, কিন্তু এতে সে কি পেয়েছে? দর্শক, গাজার যুদ্ধে ইসরায়েল কোনো জয় পায়নি, প্রমাণ আপনার চোখের সামনে। এই যে দেখুন, আইডিএফ এর এক প্রাক্তন কমান্ডার নিজেই বলছেন হামাস আবার সম্পূর্ণ শক্তিতে ফিরে এসেছে। হামাসের হাতে এখন 40,000 যোদ্ধা রয়েছে এবং তারা খুব সফলভাবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। হামাসের যোদ্ধারা এখনও টানেলের ভিতরে রয়েছে, তারা আবার সক্রিয় হয়ে উঠছে। দর্শক, একজন সত্যিকারের বিজয়ী কখনো বারবার মুখে বলে না আমি জিতেছি, আমি জিতেছি। যদি কেউ বারবার কথাটা বলে তাহলে বোঝা যায় সে আসলে নিজের ভিতরে হীনমন্যতায় ভুগছে এবং নিশ্চিতভাবে জানে সে জিততে পারেনি। ঠিক সেইভাবেই যখন নেতানিয়াহু আজ সামনে এলেন, তিনি বললেন ইরানের বিরুদ্ধে জয় পাওয়ার পর আমরা ট্রাম্পের সঙ্গে দেখা করব এবং খুব শীঘ্রই হামাসকে শেষ করে ফেলব। তবে এখানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাত্র 15 দিনের মধ্যেই আমেরিকা আর ইসরায়েল ইরানের সামনে মাথা নিচু করে সিজ ফায়ারে রাজি হয়ে যায়, আর 2 বছরের যুদ্ধেও তারা হামাসকে শেষ করতে পারেনি। আর এখন তারা বলছে আমরা ভবিষ্যতে শেষ করব। শুনুন নেতানিয়াহু কি বলছে। חזקה מאוד שלו לטובת ישראל, ומעולם לא היה לנו ידיד כזה בבית הלבן, וההתגייסות המשותפת שלנו הביאה ניצחון כביר על האויב המשותף שלנו, איראן. איראן חרתה על דגלה את השפטתנו. במשך שנים אנחנו חששנו מה נעשה עם איראן, האם נוכל לאיראן, והנה הטייסים הגיבורים שלנו טסו לפני איראן, וצה"ל הפליא לעשות, וגם המוסד, גם כל זרועות הביטחון. לא רק שם, גם מול לבנון, גם שם במשך שנים חששנו מה יעשה חיזבאללה ואיך נוכל לו. אנחנו יכולנו לו, וגם הקינו את החמאס, והדבר הזה יוצר מחויבות גדולה וגם הזדמנויות גדולות. המחויבות היא קודם כל לשמר את ההישג ולעמוד על המשמר מניסיון של איראן לחדש את הניסיון של দর্শক, ইসরায়েল এমন এক বিপদের মধ্যে পড়েছে যেটা সে লুকানোর চেষ্টা করছে, কিন্তু খবর এত বড় যে সেটা চাপা থাকছে না। আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে যাকে, তিনি ইসরায়েলের এক সেনা। ভালো করে দেখুন, আমরা যাকে গোল চিহ্ন দিয়ে আলাদা করে দিয়েছি। দর্শক, এখানে হিব্রু ভাষায় যা লেখা আছে তার অনুবাদ অনুযায়ী এই সেনার নাম ড্যানিয়েল ইদ্রি। তিনি প্রথমে গাজায় নিযুক্ত ছিলেন, এরপর লেবাননে পোস্টিং হয় তার। কিন্তু যখন তিনি ফেরত এলেন তখন তিনি নিজের গাড়ির ভিতরে গিয়ে নিজেই নিজেকে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। তার কাছে একটি চিরকুট পাওয়া গেছে, তাতে লেখা ছিল আমি এখনও লাশের গন্ধ পাচ্ছি। অর্থাৎ ইসরায়েলের সেনারা এতটাই মানসিক চাপে ভুগছে এবং এত অপরাধে জড়িয়ে পড়েছে যে তারা নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিচ্ছে। ওদিকে খবর এসেছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা জারি করার কিছু পদক্ষেপ নিচ্ছে, তবে বলা হচ্ছে ইসরায়েল সেটা মানবে না। কারণ এই তো ইসরায়েলের আসল বৈশিষ্ট্য, দুনিয়ার কোনো আইন, কোনো নিষেধাজ্ঞা তাদের উপর কাজ করে না, কারণ তাদের সাথে থাকে
অবৈধ অভিভাবক মার্কিন যুক্তরাষ্ট্র। এখন যখন সিজ ফায়ার নিয়ে আলোচনা চলছে এবং বলা হচ্ছে বিশ্বজুড়ে নেতানিয়াহুর উপর চাপ পড়ছে আর ট্রাম্প জোর করে হলেও সিজ ফায়ার করাতে পারে, তখন ইসরায়েল তড়িঘড়ি করে উত্তর গাজা খালি করিয়ে নিচ্ছে যাতে গাজার বড় একটা অংশ দখল করে নিতে পারে। আর এখানে আপনাদের একটা হিসেব দিয়ে একটু বুঝিয়ে দিই দর্শক, এইভাবে ধরলে বলা যায় ইসরায়েল ইতিমধ্যে গাজার প্রায় 80% দখল করে নিয়েছে। আজ যারা ভারতে বসে ইসরায়েলকে সমর্থন করছে সেই মানুষগুলোকে আমি বলতে চাই, সাইপ্রাস একটি দেশ যারা আগে প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করত, কিন্তু এখন সেখানকার বিরোধী দলের এক বড় নেতা এবং তার দল সংসদে এই বিষয়টি তুলেছে। সাইপ্রাসের অনেক জমি ইহুদিরা কিনে নিচ্ছে এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সাইপ্রাস যেন আরেকটা ইসরায়েল তৈরি হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে সাইপ্রাস সরকার এখন সতর্ক অবস্থায় আছে আর সাধারণ মানুষ চাইছে এমন একটা আইন তৈরি হোক যেখানে কুকুরও জমি কিনতে পারবে, কিন্তু ইহুদিরা না। ঠিক এই একইভাবে ভারতের মানুষকেও এখন ভাবতে হবে। এখন ইসরায়েল দ্রুত নতুন এলাকা খালি করানোর জন্য লিফলেট ফেলছে। দেখুন, এই লিফলেটগুলো গাজার উপরে ফেলা হচ্ছে, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে এই এলাকাগুলোও খালি করে দিন। ইসরায়েল যেন ইরানের কাছে মার খাওয়ার পর তার সমস্ত রাগ গাজার উপরে ঝাড়ছে। অত্যন্ত ভয়ঙ্কর 2000 পাউন্ড দর্শক, 2000 পাউন্ড ওজনের বোমা ফেলা হচ্ছে আর একটা মাত্র বোমাতেই গোটা একটা মহল্লা ধ্বংস হয়ে যাচ্ছে। একটু দেখে নিন দৃশ্যটা। دمار كبير في المكان بفعل غارة من طائرات الاحتلال دمرت بناية سكنية هنا في سوق عمر المختار شرق مدينة غزة، مما أدى إلى دمار كبير في المكان، وبحمد الله لا إصابات ولا شهداء. ভাবুন তো, যারা গাজার মানুষের জন্য খাবার ও সাহায্য নিয়ে যাচ্ছিলেন, সেই ক্ষুধার্ত মানুষগুলো যারা সাহায্য চাইছিল, ইসরায়েল ইতিমধ্যে এমন 750 জন, 750 জনেরও বেশি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষকে হত্যা করেছে। আজকের কারবালার চিত্র দেখুন। কারবালা আজও আছে গাজার মাটিতে, বাট আজ সেখানে কোনো হুসেন নেই। কারবালা এই মাটিতে আছে, কিন্তু সেখানে আজ কোনো আলী আকবর নেই। গাজার ভিতরে আজও কারবালা চলছে, বাট সেখানে আব্বাস নেই। কারবালার সেই কষ্ট, সেই ত্যাগ আজও চলছে, কিন্তু আজ সেখানে নেই কোনো হুসেন। এই মাটিতে মানুষ ক্ষুধায় কাতরাচ্ছে, পিপাসায় মারা যাচ্ছে, কিন্তু কেউ নেই কাসিমের মতো, কেউ নেই সেই 72 জন সাহাবীর মতো যারা দাঁড়িয়ে বলবে আমরা এই নিপীড়িতদের পাশে আছি। আজ যারা উঠে দাঁড়াচ্ছে, প্রতিবাদ করছে, তাদের নিজের দেশের সরকার চেপে ধরছে, মারছে, থামিয়ে দিচ্ছে। তাই মনে রাখো, আজ যারা ইসরায়েলের পাশে আছে তারা ইসরায়েলকে ভালোবেসে ইসরায়েলের পাশে নেই, তারা আছে ইসলাম আর মুসলমানদের রক্তের তৃষ্ণায়। এই কথাটা মাথায় গেঁথে রাখবেন। দেখুন ব্রিটেনেও কি হচ্ছে। ব্রিটেনে যারা মুসলিম না, সাদা ইংরেজরাও গাজা ও ফিলিস্তিনের জন্য আওয়াজ তুলছে, কিন্তু ব্রিটিশ পুলিশ তাদের চোখে আঙুল ঢুকিয়ে, পিঠে হাঁটু চেপে, গলা টিপে ধরে গ্রেপ্তার করছে। দেখুন এখানে, দেখুন 83 বছর বয়সী এক বৃদ্ধা, 83 বছরের এক ব্রিটিশ নারী নাগরিক, যার বয়স ইসরায়েল রাষ্ট্রের থেকেও বেশি, তিনি গাজার সমর্থনে রাস্তায় নেমেছিলেন, আর তাকেও ব্রিটিশ পুলিশ ঠিক একইভাবে এই বৃদ্ধাকেও গ্রেপ্তার করেছে। তো দর্শক, আপাতত এটাই রিয়েলিটির এই স্পেশাল রিপোর্ট এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।